গাজা পুনর্গঠনে আরব লীগের পরিকল্পনায় ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ বেশ কয়েকটি দেশের সমর্থন। যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কাতারে প্রতিনিধি পাঠাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে মিয়াফরোজা মন্টু সিং। গাজা পুনর্গঠনে আরব লীগ অনুমোদিত ৫,৩০০ কোটি ডলারের পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা। ওআইসির পাশাপাশি এই পরিকল্পনাকে সমর্থন দিয়েছেন ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। এই পরিকল্পনা উপত্যকাটির পুনর্গঠনে বাস্তবসম্মত সমাধান দিচ্ছে বলে মন্তব্য করেন তারা। এদিকে যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশার মধ্যেই কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল। হামাস অস্থায়ী যুদ্ধবিরতিতে নয়, বরং স্থায়ী সমাধানের দিকে যেতে চায় বলে জানিয়েছে সংগঠনটির শীর্ষ নেতা। গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে হাজারো স্বপ্ন। মানবিক বিপর্যয়ের মধ্যেও চলছে কূটনৈতিক বোঝাপড়া। গাজা দখল ও বাসিন্দাদের বাস্তুচ্যুত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিপরীতে আরব লীগের ৫৩ বিলিয়ন ডলারের পরিকল্পনাকে গ্রহণ করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা। স্থানীয় সময় শনিবার সৌদি আরবের জেদ্দায় এক জরুরি বৈঠক শেষে প্রস্তাবটি অনুমোদন করা হয়। একই সঙ্গে আঞ্চলিক উদ্যোগকে সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় সংস্থাটি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, একই দিনে ইউরোপের ৪টি দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য আরব লীগের এই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে। ৪টি দেশের যৌথ বিবৃতিতে বলা হয়, এই পরিকল্পনা গাজা পুনর্গঠনে একটি বাস্তবসম্মত সমাধান দিচ্ছে। এটি কার্যকর হলে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের জীবনমানের উন্নতি হবে। এর মধ্যে যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে কাতারের রাজধানী দোহায় একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এদিকে হামাসের শীর্ষ নেতা মাহমুদ মারদাউই জানিয়েছেন, তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে আগ্রহী নয়। হামাসের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, আগের চুক্তির শর্ত অনুযায়ী পরবর্তী ধাপে যেতে চায় সংগঠনটি। মালিহা সৌরওয়ার্দী, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্কটল্যান্ডের টার্নবেরি গলফ কোর্সে বিক্ষোভ করেছে শত শত ফিলিস্তিনপন্থী। স্থানীয় সময় শনিবার ভোরে গলফ রিসর্টে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। এ সময় গলফ কোর্সের মাঠে গাজা বিক্রির জন্য নয় লিখে প্রতিবাদ করেন তারা। রং ছিটিয়ে নষ্ট করা হয়েছে ক্লাব হাউসও। ক্লাব হাউসের দেয়াল জুড়ে ছিটানো লাল রং যেন প্রতীকী ক্ষোভ। শুধু তাই নয়, গলফ কোর্সের বিভিন্ন অংশে খোঁড়া হয়েছে গর্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্কটল্যান্ডের টার্নবেরি গলফ রিসোর্ট কোর্সের সবুজ ঘাসে বড় অক্ষরে লেখা গাজা বিক্রির জন্য নয়। স্থানীয় গণমাধ্যম জানায়, রিসোর্টে ফ্রি প্যালেস্টাইন সহ ট্রাম্প বিরোধী বিভিন্ন স্লোগান লিখে দেন আন্দোলনকারীরা। ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন সামাজিক যোগাযোগ মাধ্যমে দায় স্বীকার করে জানায়, গাজাকে নিজের সম্পত্তি ভাবার চেষ্টা করলে ট্রাম্পেরও জানা উচিত তার সম্পত্তিও হাতের নাগালে রয়েছে। স্কটল্যান্ড পুলিশ জানায়, শনিবার ভোর ৪টা ৪০ টার্নবেরি রিসোর্টে ভাঙচুরের খবর পেয়ে তদন্ত শুরু করেছে তারা। একই দিনে লন্ডনের পার্লামেন্টে বিখ্যাত এলিজাবেথ টাওয়ার, যা সাধারণভাবে বিগ বেন নামে পরিচিত, সেখানেও এক ব্যক্তি ফিলিস্তিনি পতাকা নিয়ে চূড়ায় উঠে পড়েন। গত মাসে ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা দখল করে এটিকে মিডল ইস্টের রিভিয়েরা বানানোর ঘোষণা দিয়ে আরব বিশ্বে ক্ষোভের জন্ম দেন। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে পশ্চিমা বিশ্বে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সেই ক্ষোভের এই স্পষ্ট চিহ্ন এবার তার ব্যক্তিগত সম্পত্তিতে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য স্থগিতের পর ইউক্রেনে অভিযান জোরদার করেছে রাশিয়া। দেশটির পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও খার্কিভে ভয়াবহ রুশ ড্রোন হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন, আরও অন্তত ৫৩ জন আহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পুতিনের জায়গায় অন্য কোনো নেতা থাকলেও ইউক্রেনে একইভাবে অভিযান চালাতেন। শুক্রবার সকালেই যুদ্ধবন্ধের বিষয়ে রাশিয়াকে এক ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত রাশিয়ার বিষয়ে নরম মনোভাব দেখানো হবে না বলে মন্তব্য করেন তিনি। এমন হুঁশিয়ারির মাত্র কয়েক ঘন্টা পরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেন ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সামনে বলেন, তিনি পুতিনকে বিশ্বাস করেন। এই মুহূর্তে ইউক্রেনের চেয়ে রাশিয়ার সঙ্গে বোঝাপড়া অনেক সহজ বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার পুতিনের প্রশংসা করতে
করতে গিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা প্রসঙ্গে ট্রাম্প বলেন, পুতিন যা করছেন তার জায়গায় এই মুহূর্তে অন্য যে কেউ থাকলে তাই করতেন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন পুতিন এই যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করতে চান। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে শান্তি প্রক্রিয়া দ্রুততর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বেশ কয়েকবার ফোনালাপ হয়েছে বলে দাবি করেন তিনি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। সংঘাতপূর্ণ মিয়ানমারে চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী জানুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করবে জান্তা সরকার। দীর্ঘদিনের প্রতিশ্রুত নির্বাচন নিয়ে এই প্রথম নির্দিষ্ট সময় উল্লেখ করলেন দেশটির সেনাপ্রধান। এদিকে গণতান্ত্রিক ধারায় ফেরার ইঙ্গিত দিলেও গত কয়েকদিনে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়েছে জান্তা বাহিনী। এতে অন্তত 6 বেসামরিক নিহত হয়েছেন, পুড়িয়ে দেওয়া হয়েছে কয়েকশো বাড়িঘর। দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইয়ের বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী জানুয়ারিতে হতে পারে নির্বাচন। এতে 53টি রাজনৈতিক দল অংশগ্রহণের জন্য নিজেদের নামের তালিকা জমা দিয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, নির্বাচনের জন্য 330টি শহরের মধ্যে 145টিতে জনশুমারি পরিচালনা করতে পেরেছে জান্তা প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তাদের ছাঁটাই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয়ের হবে বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইলন মাস্কের ডিওজি শুধুমাত্র পরামর্শদাতা হিসেবে কাজ করবে বলেও জানান তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে মাস্কের সঙ্গে মন্ত্রীদের বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রেসিডেন্ট এই মন্তব্য করেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। যদিও ট্রাম্পের দাবি, বৈঠকে কোনো ধরনের তর্কাতর্কি হয়নি। ট্রাম্প মাস্ক বন্ধুত্ব এবং মার্কিন প্রশাসনে ধনকুবের ইলন মাস্কের নিরঙ্কুশ ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসনামলের সবচেয়ে সমালোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম। বিশেষ করে সরকারি খরচ কমাতে প্রশাসনিক কর্মকর্তাদের ছাঁটাইয়ের যে ক্ষমতা মাস্কে দেয়া হয়েছিল তা দেশটির নাগরিকদের রাজপথে নামতেও বাধ্য করেছে। অবশ্য ট্রাম্প বরাবরই মিত্র ইলন মাস্কের হয়ে সাফাই গিয়েছেন। তবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার এক বৈঠকে দেখা যায় ভিন্ন চিত্র। মন্ত্রিপরিষদের সদস্যদের সামনেই কর্মী ছাঁটাইয়ে ইলন মাস্কের ডিওজি কে শুধুমাত্র পরামর্শদাতা হিসেবে ক্ষমতা সীমিত করে দেন ট্রাম্প। আমি চাই মন্ত্রিপরিষদের সদস্যরা যাদের চান, যাদের প্রয়োজন সবাইকে রাখুন। আমরা চাই তারা ভালো লোকদের রাখুক। ইলন এবং তার দল তাদের শুধু পর্যবেক্ষণ করবে। বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুযায়ী মন্ত্রিসভার বৈঠক চলাকালীন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে তার মন্ত্রণালয় থেকে যথেষ্ট সংখ্যক কর্মী ছাঁটাই করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তোলেন মাস্ক। পররাষ্ট্রমন্ত্রী রুবিও টেলিভিশনেই ভালো বলে মন্তব্য করে বসেন তিনি। এক পর্যায়ে পরিবহন মন্ত্রী শন ডাফির সঙ্গেও তার মতবিরোধ দেখা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করে বলেন, প্রশাসনিক কর্মকর্তাদের ছাঁটাই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয়ের হবে। ইলন মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজিই শুধুমাত্র পরামর্শদাতা হিসেবে কাজ করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টেও এমন কথা বলেন ট্রাম্প। যদিও মন্ত্রিসভার আলোচনায় বাকবিতণ্ডার বিষয়টি অস্বীকার করেছেন ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা বৈঠকে ঘটেনি, বরঞ্চ গণমাধ্যমে বিষয়টি অতিরঞ্জিত করছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেন, পররাষ্ট্রমন্ত্রী রুবিও মনে করেন বৈঠকে খোলামেলা ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ নিয়ে বিবিসি আরও মন্তব্য করার অনুরোধ জানালে হোয়াইট হাউস সাড়া দেয়নি। এই অবস্থায় ট্রাম্প ও মাস্কের দুর্দান্ত অংশীদারির সম্পর্কে শেষমেশ ফাটল ধরবে এমন গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বাংলাদেশের সঙ্গে ভারত সব সময় সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। স্থানীয় সময় শনিবার বার্তা সংস্থা ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা বলেন তিনি। ভারত সব সময় প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চায় জানিয়ে রাজনাথ বলেন, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ভারত সবসময় তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। আমাদের চেষ্টা থাকে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার। কারণ অটল বিহারী বাজপেয়ী বলতেন, আমরা চাইলে বন্ধু পরিবর্তন করতে পারি, কিন্তু প্রতিবেশী নয়।
বাংলাদেশ আমাদের প্রতিবেশী, তাদের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখতে চাই। হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল তেল আবিব। স্থানীয় সময় শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। এদিকে ইউক্রেন সংকট ও সরকারি কর্মকর্তাদের চাকরি বাতিলের প্রতিবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন কয়েকশো মানুষ। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে অব্যাহত রয়েছে সরকার বিরোধী আন্দোলন। হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ইসরায়েলিরা। তারই ধারাবাহিকতায় শনিবার রাতেও তেল আবিবের রাজপথে নামেন শত শত মানুষ। সাপ্তাহিক আন্দোলনের অংশ হিসেবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। অবিলম্বে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর করে সব জিম্মিদের মুক্তির দাবি জানান আন্দোলনকারীরা। একই দিন তেল আবিবের হোস্টেজ স্কয়ারেও জিম্মিদের মুক্তির দাবিতে মানববন্ধন করেন স্বজনরা। আমি মনে করি না যে যুদ্ধ চালিয়ে যাওয়ার মাধ্যমে আমাদের জন্য ভালো কিছু আসবে। গাজা প্রায় ধ্বংস হয়ে গেছে, হামাসের শক্তিও দুর্বল হয়েছে। এখন কিছু গেরিলা যোদ্ধা ধ্বংসস্তূপের মধ্যে লুকিয়ে আছে। ইউক্রেন সংকট ও যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন কয়েকশো মানুষ। সম্প্রতি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বিতর্কিত আলোচনার পর থেকেই যুক্তরাষ্ট্র প্রশাসনের ভূমিকা নিয়ে মার্কিনদের মধ্যে বাড়ছে অসন্তোষ। পাশাপাশি স্বাস্থ্যসেবা নীতিতে পরিবর্তনের আশঙ্কাও বাড়িয়ে দিয়েছে দেশটির নাগরিকদের উদ্বেগ। মার্কিন সরকারের নেওয়া সিদ্ধান্তে খুবই হতাশ। আন্তর্জাতিকভাবে যা হচ্ছে তা এক বিষয়, কিন্তু অভ্যন্তরীণ পরিস্থিতিও দিন দিন খারাপ হচ্ছে। আমি মনে করি গণতন্ত্র এখন হুমকির মুখে। এদিকে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডেও অব্যাহত রয়েছে সরকার বিরোধী আন্দোলন। দীর্ঘদিনের দুর্নীতি ও অপরাধের সঙ্গে সরকারের সম্পৃক্ততা এবং মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত করার অভিযোগ তুলে শনিবারও রাস্তায় নামেন হাজারো মানুষ। ব্যানার ও পতাকা হাতে নিয়ে শহরের প্রধান সড়ক অবরোধ করে প্রতিবাদ করেন তারা। গত বছরের নভেম্বরে ভয়াবহ রেল স্টেশন ধসের ঘটনায় 15 জন নিহত হওয়ার পর থেকেই সার্বিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে সাধারণ মানুষ। এই আন্দোলন সার্বিয়াকে জাগিয়ে তুলেছে, বিশেষ করে আমাদের মতো অভিভাবক, শিক্ষক, আইনজীবী ও স্বাস্থ্যকর্মীদের। এমনকি ছোট শহরের মানুষরাও নিজেদের ভয় কাটিয়ে উঠেছে। আমরা ন্যায় বিচার চাই, আর ন্যায় বিচার হবেই বলে আমরা আশাবাদী। অন্যদিকে জাপানের টোকিওতে ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার বার্ষিকীর আগেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালুর বিরুদ্ধে রাস্তায় নামেন শত শত মানুষ। সরকারের সর্বশেষ জ্বালানি নীতিতে পারমাণবিক বিদ্যুতের উপর নির্ভরতা আরও বাড়ানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ। ফুকুশিমা দুর্ঘটনার দীর্ঘমেয়াদী পরিবেশগত ও স্বাস্থ্যগত প্রভাব থাকলেও নতুন নীতিতে এই বিষয়গুলোকে উপেক্ষা করা হয়েছে বলে মনে করেন আন্দোলনকারীরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুগ যুগ ধরে নারীকে শোষণ, বঞ্চনা, অবহেলা ও নির্যাতনের বিরুদ্ধে ফিনল্যান্ডে সমাবেশ হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানী হেলসিঙ্কিতে হাজারো মানুষ রাস্তায় নামেন। ফিলিস্তিনের নারীদের ওপর সহিংসতা বন্ধের দাবিতে স্লোগান তুলে প্রতিবাদ জানান তারা। হেলসিঙ্কি থেকে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন মধু। নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছেন, তাদের হাতে ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড, যেখানে নারীর অধিকার, প্রতিবাদ আর সমতার দাবি। গগনবিদারী স্লোগানে মুখরিত পুরো এলাকা। বাদ্যযন্ত্রের তালে তালে বিদ্রোহী সুরে উঠছে প্রতিবাদের গান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির ঐতিহাসিক সিনেট স্কোয়ারে জড়ো হন হাজারো মানুষ। এটি শুধু একটি দিবস পালন নয়, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ। দেশটির সাবেক প্রধানমন্ত্রী সহ বর্তমান এমপি ও মন্ত্রীরাও যোগ দেন এই সমাবেশে। তারা সবাই নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা তৈরির আহ্বান জানান। লিঙ্গ বৈষম্য একটা বৈশ্বিক আন্দোলন, যার প্রভাব ফিনল্যান্ডেও পড়ছে। 2025 সালে এসেও পুরুষের সমান স্যালারি পায় না নারী। এটা মেনে নেওয়া যায় না। গুগল এখন তাদের ক্যালেন্ডারে নারী দিবস পালন করছে না। এটা হতাশাজনক। অধিকার ক্ষুণ্ণত হচ্ছে এবং এটি ইনডোরে বেশি হচ্ছে। তো এই জন্যই ফিনল্যান্ডেও ইভেন ফিনিশরাও অনেক ক্ষেত্রে তাদের অধিকার বঞ্চিত হলেও বুঝে উঠতে পারে না। তো এই বিষয়টাকে তুলে ধরার জন্যই এই যে দেখেন এমন বড় একটা উন্নত দেশ, যেখানে আপনারা নিজেরাই জানেন যে নারী অধিকার একেবারে পৃথিবীর টপ লেভেলগুলোর মধ্যে একটাতে, বাট স্টিল এখানেও মহিলাদের
অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। প্রতিবাদে ফিলিস্তিনের নারীদের প্রতি সংহতি প্রকাশ ছিল অন্যতম বিষয়। তাদের উপর চলমান সহিংসতা বন্ধের দাবি ওঠে বারবার। উপস্থিত সবাই ইসরায়েলের নীতির বিরুদ্ধে সোচ্চার হন এবং ফিলিস্তিনি নারীদের অধিকারের পক্ষে স্লোগান দেন। ফিলিস্তিনে 20,000 নারীর প্রতি সহিংসতা ও খুন করা হয়েছে। আমরা বিশ্বাস করি নারী সম অধিকার ও স্বাধীনতা ভোগ করবে। ফিলিস্তিনে গণহত্যা চলছে, নারীর প্রতি সহিংসতা চলছে। আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদের সহায়তা করা। তাই এখানে এসেছি। প্রায় 3 ঘন্টার এই সমাবেশ শেষে বর্ণাঢ্য পদযাত্রা হয়। সিনেট স্কয়ার থেকে যাত্রা করে এই মিছিল হেলসিঙ্কি ইউনিভার্সিটি হয়ে সিটি সেন্টারে গিয়ে শেষ হয়। ফিনল্যান্ডের ঐতিহাসিক এই সিনেট স্কয়ারে আজ হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তারা এবারে স্লোগান দিচ্ছেন গাজায় নিপীড়িত নারী ও শিশুর অধিকার রক্ষার্থে। নারী অধিকার রক্ষার্থে সবাইকে যেভাবে এগিয়ে আসতে হবে, একই সাথে গাজা যারা নিপীড়িত হচ্ছেন তাদের নিয়েও আওয়াজ তুলতে হবে, এই বার্তা আসছে এখান থেকে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, হেলসিঙ্কি, ফিনল্যান্ড। যুক্তরাষ্ট্রের দাদাগিরির তীব্র সমালোচনা করে দেশটির সঙ্গে পরমাণু আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওয়াশিংটনের মূল উদ্দেশ্য সমস্যার সমাধান নয়, বরং মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বিস্তার করা বলে অভিযোগ তার। এদিকে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা জানিয়েছে তেহরানের পরমাণু কার্যক্রম সীমিত করতে কূটনৈতিক সমাধানের সময় দ্রুত ফুরিয়ে আসছে। পরমাণু কার্যক্রম নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের টানাপোড়েন আরও তীব্র হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় শনিবার তেহরানের এক ভাষণে খামেনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র শুধু পরমাণু ইস্যুতেই নয়, বরং ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও আন্তর্জাতিক সম্পর্কেও শর্ত চাপিয়ে দিতে চায়। তিনি আরও বলেন, কিছু দাদাগিরি করা দেশ আলোচনা চায়, কিন্তু তাদের উদ্দেশ্য সমস্যার সমাধান নয়, বরং নিজেদের আধিপত্য বিস্তার। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ কৌশল আবারও চালু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ইরানের প্রধান রপ্তানি খাত তেলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে এসব নিষেধাজ্ঞার লক্ষ্য তেহরানকে অর্থনৈতিকভাবে আরও চাপে ফেলা। এদিকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করেছেন ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করতে কূটনৈতিক প্রচেষ্টার সময় দ্রুত শেষ হয়ে আসছে। জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থার মতে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ দ্রুত চালিয়ে যাচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা ও গাজার চলমান যুদ্ধের কারণে উত্তেজনা তীব্র হওয়ায় ইরানের কর্মকর্তারা ক্রমবর্ধমানভাবে সামরিক সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা করছে বলে জানায় সংস্থাটি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে পরমাণু অস্ত্র আরও বাড়াতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। এর কারণে মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের আশঙ্কা দেখা দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। স্পেনের গুগেনহাইম জাদুঘরে প্রথমবারের মতো চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর স্বপ্নের ঘর বা ড্রিমিং রুম, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্থাপত্যের নতুন এক রূপ তুলে ধরেছেন শিল্পী রেফিক আনাদোল। গুগেনহাইম জাদুঘরের ভেতরে আলোর খেলা, রঙের বৈচিত্র্য আর নড়াচড়া সবই যেন জীবন্ত এক শিল্পকর্ম। লিভিং আর্কিটেকচার গেরি শিরোনামে তুর্কি মার্কিন শিল্পী রেফিক আনাদোল কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গুগেনহাইম জাদুঘরের স্থপতি ফ্র্যাঙ্ক গেরি এই কাজকে নতুনভাবে উপস্থাপন করেছেন। প্রথমবারের মতো একটি AI সারাক্ষণ স্বপ্ন দেখছে। প্রতিদিন এটি নতুন চিত্রকর্ম ও ভাস্কর্য তৈরি করছে, তাই এর নাম দিয়েছি লিভিং আর্কিটেকচার। প্রদর্শনীতে ব্যবহার করা হয়েছে প্রায় 50টি প্রজেক্টর, যেখানে গেরির কাছ থেকে সংগ্রহ করা 20,000 পিক্সেল রেজলিউশনের 2.5 কোটি ছবি ব্যবহার করা হয়েছে। স্পেনের বিলবাও শহরে চলতি বছরের 6 মার্চ চালু হওয়া এই ইনস্টলেশন স্থাপত্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার স্বপ্ন আর স্থাপত্যের ভবিষ্যৎকে এক সুতোয় বাঁধা এই ব্যতিক্রমী প্রদর্শনী দর্শকদের জন্য এনে দিচ্ছে নতুন এক অভিজ্ঞতা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়।